স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচলে নতুন যুগের নতুন দুয়ার খুলে দিল। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা। বেলা 12:30টায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া প্রান্ত থেকে গুপ্তছড়া ঘাটে দিনে 2 বার যাওয়া আসা করবে এই ফেরি। ঈদ পর্যন্ত ফেরি চালানোর উদ্যোগ নির্ভর করছে আবহাওয়ার উপর। এতে সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা যেমন ঘুচবে, তেমনি খুলবে সম্ভাবনার নতুন দ্বার। চট্টগ্রাম থেকে নৌরুটের সন্দ্বীপের দূরত্ব 16.5 কিলোমিটার। ফেরি চালু হলে সন্দ্বীপের পর্যটন খাতের বিকাশের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন ঘিরে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, আর বাংলাদেশের সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ নিয়ে চলাচলকারীদের উচ্ছ্বাসের কথা। শান্তা, এর আগের সম্প্রচারগুলোতে আমরা চট্টগ্রাম শহরের যে প্রান্ত, সেই প্রান্তের মানুষের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলাম। অর্থাৎ তারা যখন ফেরিতে উঠছেন সেই উচ্ছ্বাসের কথা, সেই চিত্র আমরা দেখিয়েছি। এখন প্রায় 1 ঘন্টা পরে আমরা সন্দ্বীপের যে প্রান্ত, অর্থাৎ যেই প্রান্তকে ঘিরে বা যেই উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মূলত এই প্রচেষ্টা, এই ফেরি চলাচল, সেই প্রান্তে আমরা এসেছি প্রায় 1 ঘন্টা পরে। অর্থাৎ প্রায় 17 থেকে 16.5 কিলোমিটার এই যে পথ, সে পথ পাড়ি দিতে এই উপজেলার প্রায় 4.5 লাখ মানুষের যে দীর্ঘদিনের কষ্ট দুর্ভোগ, সেটি লাঘব হবে এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন। পাশাপাশি এই অঞ্চলকে ঘিরে যে কৃষি, অর্থনীতি, সর্বোপরি বাণিজ্যের এক ধরনের প্রসার ঘটবে। তবে এখানে একটা যথাযথ প্রক্রিয়া, যথাযথ প্রচেষ্টা আসলে দরকার আছে। কারণ যে ফেরিটি দিয়ে আনুষ্ঠানিক যে যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ সমুদ্র পথে এটি যেহেতু প্রথম ফেরি, সেক্ষেত্রে এই যে ফেরি আজকে কপোতাক্ষ চট্টগ্রাম শহর থেকে সন্দ্বীপে ছেড়ে এসেছে, এটি যেহেতু নদীতে চলাচলকারী একটি ফেরি, সেক্ষেত্রে এই সমুদ্র পথে যখন বর্ষা মৌসুম হবে তখন সাগর কিন্তু প্রচণ্ড পরিমাণ উত্তাল থাকে। সেই সময়টাতে এই ফেরি চলাচল খুব একটা সহজ হবে না, অর্থাৎ বহুমুখী চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হতে পারে। তো সেক্ষেত্রে সেইটি বিবেচনা রেখে এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে যদি বর্ষাকালে উপযোগী ফেরি যদি এখানে সংযুক্ত করা যায় তাহলে পরে সেটি তাদের জন্য অনেক বেশি টেকসই হবে, এবং পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আগে যেই অবস্থা ছিল এর চেয়ে আরও অনেকাংশে আসলে পরিবর্তন হবে। এমনিতে এই অঞ্চলের মানুষ অনেকটা স্বাবলম্বী, এর বাইরে কিছু অংশ মানুষ মৎস্য এবং কৃষি এবং বিশেষ করে পশুপালনকে ঘিরে এখানকার মানুষ আসলে তারা থাকেন, এবং এই ক্ষেত্রগুলো যদি আসলে উন্নত করতে হয় তাহলে পরে টেকসই একটা ফেরির ব্যবস্থা আসলে সমৃদ্ধ করতে হবে। সব মিলিয়ে এখন এখানে যারা উপদেষ্টারা এসছেন, সরকারের প্রায় 5 জন উপদেষ্টা এসছেন, এবং তারা অনুষ্ঠানের স্থল অর্থাৎ সুধী সমাবেশ রয়েছে একটি, যেখানে বেলা 12:30টায় ডক্টর মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যোগ দেবেন, এবং এখানকার উপদেষ্টারাও যোগ দেবেন, স্থানীয় মানুষজন রয়েছেন, প্রশাসনের লোকজন রয়েছেন। অর্থাৎ সেখান থেকেও আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো, মানুষ আসলে কি উচ্ছ্বাস এবং প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে কি বলছেন সেটিও নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল আমার কাছে খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। শুরু হলো সড়ক ও রেলপথেই যাত্রা। পরে গেলে ভোগান্তি বাড়তে পারে, তাই একটু আগেভাগেই বাড়ি পথ ধরছেন রাজধানীর মানুষ। ভোর 6টায় কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। গত 14ই মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকে ট্রেনে যাত্রা করছেন। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে পরিবার নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানিয়েছেন তারা। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি করছে রেলওয়ে। কোনো ভোগান্তি নেই। আমার বাবা মার সঙ্গে যা ঈদ করবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঈদ করবো, অনেক ভালো লাগতেছে। 8:00 টিকিট সব শেষ হয়ে যায়, 00 কিংবা 8:02 শেষ হয়ে যায়, সেখানে 8:08 আমি টিকিটটা পাইছি। গতবারে তো আরো পরে যাওয়া হয়েছিল, এবার একটু আগে যাচ্ছি, তো গতবারের চেয়ে একটু ভালো, কিন্তু ট্রেন লেট থাকার জন্য একটু খারাপ লাগছে। ট্রেন যে 1 ঘন্টা লেট করবে সেটা আমাদের অলরেডি 1 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হয়েছে টেক্সটের মাধ্যমে। সো এবারকার পুরো প্রসেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু যাত্রাটা আগে শুরু করেছি, রাস্তায় জ্যাম ট্যাম ছিল না, বা এখানেও খুব বেশি ভিড় পাইনি,
সব মিলিয়ে স্বস্তিকর এখনো অবস্থাটা। ট্রেনে ঈদযাত্রার সবশেষ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন কমলাপুর স্টেশনে কেমন চাপ দেখছেন, আর ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন? সন্তাসের প্রশ্নের উত্তরটি দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের অভিযোগ আছে কিনা রেল কর্তৃপক্ষের কাছে। তবে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অভিযোগ নেই, কারণ গত বছরের মতো বা বিগত বছরগুলোতে যেমন আমরা দেখেছি যে অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে অনেকটা ভোগান্তি পোহাতে হয়, বিশেষ করে 1 মিনিটে বা 1-2 মিনিটে কিন্তু সব টিকিট শেষ হয়ে যায়। সেটা কিন্তু একেবারে ব্যতিক্রম হয়েছে এবছর অনেকেই যেহেতু 8টা থেকে অনলাইনে টিকিট ক্রয় করতে পেরেছেন গ্রাহকরা, সেখান থেকে কিন্তু অনেকেই 8টা 10, 8টা 15 তো গিয়েও কিন্তু তারা টিকিট ক্রয় করতে পেরেছেন। সেটা কিন্তু আরেকটা স্বস্তিদায়ক ছিল। এর পাশাপাশি যেটা হচ্ছে এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে যে ঈদের যাত্রাটা, সেটা কিন্তু এই যে ভুঁড়িমারি এক্সপ্রেসটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই রওনা বা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এইটা দিয়ে কিন্তু 6টি ট্রেন সকাল থেকে চলে যাবে নিজ গন্তব্যে। এছাড়াও পাশাপাশি সাধারণ মানুষের যে এই বুড়িমারি এক্সপ্রেসটি সেটা 8:30 যাওয়ার কথা ছিল, সেটা কিছুটা বিলম্ব হয়েছে। সেই বিলম্বের যে ইনফরমেশন বা তথ্য, সেটা কিন্তু টিকিট যারা গ্রহীতা বা টিকিট কেটেছেন যারা যাত্রীদের কাছে কিন্তু SMS এর মাধ্যমে সেই তথ্যটি প্রদান করা হয়েছে। সেইটাও কিন্তু একটা স্বস্তিদায়ক ছিল এই যাত্রীদের। তো সব কিছুই বলা যায় যে এবারের যে রেলপথের যাত্রাটা, সেটা গতানুগতিকভাবে আমরা যে বিষয়গুলো দেখি যে উপচে পড়া ভিড়, সেই চাপটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে আমরা যেটা মনে করছি বা রেলওয়ে কর্তৃপক্ষ যেটা ভাবছেন যে 27 তারিখ থেকে রেলের যে চাপ, সেটা কিন্তু আসলে দেখা যাবে। বিশেষ করে এখন যে স্ট্যান্ডিং টিকিট, সেটা কিন্তু 25% দেওয়া হচ্ছে রেলের এই কাউন্টার থেকে। তো এই ছিল আসলে শান্তা, এখান থেকে সবশেষ। শান্তা। আরিফ, আপনাকে ধন্যবাদ। যাত্রী সংকটের মাঝে ঈদযাত্রায় প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল। আগের মতো লাভের মুখ না দেখলেও ঐতিহ্য রক্ষায় ব্যবসা ধরে রাখছেন লঞ্চ মালিকরা। এদিকে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাসের কথা জানালো BIWTA। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। অন্যান্য বছর রমজানের এ সময়ে তিল ধারণের স্থান না থাকলেও এবার শুনশান নীরবতা। পদ্মা সেতু চালুর পর কমেছে লঞ্চের যাত্রী, থমকে গেছে ব্যবসা। এর মাঝেও টার্মিনালে চলছে ঈদযাত্রার প্রস্তুতি। লঞ্চের সংখ্যা কমে যাওয়ায় নিজেদের মূলধন নিয়েই সংকটে কর্তৃপক্ষ। যাত্রীর অবস্থা খুবই খারাপ। প্রথম রোজার থেকে এই পর্যন্ত আমরা লোসকানে আছি। লঞ্চে একটু সময় দরকার, এই জন্য অনেকে আছে গাড়ি দিয়ে চলে যায়, কিন্তু আগের থেকে লঞ্চের এখন অনেকটাই যাত্রী কম। পদ্মা সেতু হওয়ার পর থেকে প্রায় 60% যাত্রী কমছে। প্রত্যেকটা যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে সুশৃঙ্খল এবং নিরাপদভাবে পৌঁছার জন্য আমরা সার্ভিস দেব। সদরঘাট অভিমুখে সড়ক পথে যানজট ভোগায় যাত্রীদের। দুর্ভোগ কমাতে উদ্যোগের কথা জানালো ট্রাফিক বিভাগ। মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার পর্যন্ত রিক্সার লেনকে আলাদা করে দিয়েছি, যাতে করে রিক্সা এবং গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। অনওয়ে করে দিয়েছি, যে অনওয়ের মাধ্যমে একদিক দিয়ে গাড়ি যাবে, আরেক দিক দিয়ে গাড়ি আসবে। সদরঘাটগামী যাত্রীদের কোন রকম সড়ক পথের সমস্যা দূরীকরণে সর্বোচ্চ সচেতন ট্রাফিক বিভাগ। ঠিক তেমনি লঞ্চে যাতায়াতকারী যাত্রীরাও যেন কোনো রকম ফিটনেসবিহীন লঞ্চের জন্য দুর্ঘটনার শিকার না হন, সেজন্য চালানো হবে অভিযান। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের অনুমোদন পেলে ঈদের আগেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক খুলে দেওয়া সম্ভব। সেভাবে এগিয়ে চলছে শেষ মুহূর্তের কাজ। দিনরাত কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। চালু হলে এই ঈদেই এই বাইপাসের সুবিধা ভোগ করতে পারবেন ঘরমুখো মানুষ। ঢাকার যানজট এড়িয়ে সহজেই চলাচল করবে উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। এ লক্ষ্যে 2018 সালে শুরু হয় বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। 48 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হলে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত যাতায়াত করা যাবে নিরবচ্ছিন্নভাবে। ঢাকার ওপর গাড়ির চাপ কমবে কয়েক গুণ। আগে আমরা যেভাবে জাম ঠেলেছি, এখন অবশ্য ওইভাবে ঠেলতে হয় না। এই রাস্তাটা যদি চালু করা হয়, তাহলে ঢাকা থেকে মদনপুর যেতে খুবই সময় কম লাগবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 72%। সরকারের অনুমোদন পেলে ঈদের আগেই আংশিক খুলে দেওয়া সম্ভব বলছেন প্রকল্প বিশ্লেষকরা। ভোগড়া থেকে শুরু করে পূর্বাঞ্চলের আগ পর্যন্ত আমাদের এই 18 কিলোমিটার একেবারে 100% শেষ হয়ে গেছে। আংশিকভাবে উন্মোচন করার জন্য আমরা রেডি,
কিন্তু সরকারের কিছু অনুমোদন প্রক্রিয়া আছে। দেশের অর্থনীতিতেও এই এক্সপ্রেসওয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত বিশ্লেষকদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। প্রতিবছর উত্তরের স্বস্তির ঈদযাত্রার আশ্বাসের পরও ভোগান্তির নাম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এবারও মিলছে তেমনই আশ্বাস। তবে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে চলমান উন্নয়ন কাজ আর সরু যমুনা সেতু সামাল দিতে পারবে কি অতিরিক্ত গাড়ির চাপ? ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা, এরপরই সরু যমুনা সেতু ও এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সংযোগ সড়কে যত বিপত্তি। অতিরিক্ত গাড়ির চাপ, যানবাহন বিকল ও দুর্ঘটনায় দীর্ঘ হয় যানজট। আনন্দের ঈদযাত্রা হয়ে ওঠে বিরক্তিকর ও ভোগান্তির। এই সমস্যা নিরসনে সাসেক 2 প্রকল্পের আওতায় চলছে উন্নয়নযোগ্য। এতে মাত্র 40% কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সেতু পর্যন্ত 4 লেনের সুবিধা পাবে উত্তরের যাত্রীরা। ঈদে আমরা হলো 4 লেন, 2 লেন, এক্সিস্টিং 2 লেন অ্যান্ড নিউ 2 লেন, 4 লেন চালু করে দেবো আমরা, যাতে দুই দিকে 4 লেনে গাড়ি চলাচল করতে পারে। তবে অস্থায়ী নতুন লেনের 2 পাশে আলগা বালুর সড়ক, সরু ও চৌড়া লেনের চক্করে প্রথম দিনেই 3টি দুর্ঘটনা হওয়ায় কাটছে না যাত্রী ও চালকদের শঙ্কা। পরিবহন চাপাচাপি করে বেশি, এর কারণে দুর্ঘটনা ঘটে। গত বছর তো অনেক চাপের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট সেতুর উপরে, বুঝছেন। এদিকে সরু যমুনা সেতু নিয়েও আছে অস্বস্তি। রাস্তা হলো 6 লাইনের গাড়ি ঘোড়া, সেতুতে যখন যাবে তখন তো 2 লাইনে যাবে, তখন একটু যানজট বেশি হবে, ভিড় হবে বেশি। সেতু টোল দেবো না, ক্লিয়ার না হবে, 4 লাইন না হবে, রাস্তা জাম ক্লিয়ার হবে না। সব কিছু তো আসলে আমাদের জন্য 4 লাইন করে দিলেন, সেতুটাও 4 লাইন করে দিলে আমাদের জন্য সব সময় ভালো হয়, তাহলে যানজট হবে না। তবে ভোগান্তির সংখ্যা উড়িয়ে দিয়ে স্বস্তির ঈদযাত্রার আশ্বাস সেতু কর্তৃপক্ষ ও পুলিশের। সাধারণত আমরা 6টা বুথে গাড়ি চালাই, ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 বুথে কাজ চলবে। আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আমরা সেতুর ওপরও 1 কিলোমিটার পর আমাদের রেস্কিউ টিমের সদস্য দিব, তারা যেন দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারে। রুগ্ন যানবাহন বা ত্রুটিপূর্ণ যানবাহন থেকে আমরা যাতে বিরত থাকতে পারি। যাত্রীদেরকে যে শুধুমাত্র একটি নিরাপদ জার্নিকে ত্বরান্বিত করে না, শুধু তাই না, এটা কিন্তু রাস্তায় দুর্ঘটনারও শিকার হয়। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে, এবং এটা আমরা 4টি সেক্টরে ভাগ করেছি। ঈদযাত্রায় একদিনে 55,000 থেকে 60,000 যানবাহন পারাপার হয় যমুনা সেতু দিয়ে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। রাজধানীর রামপুরায় 1 ঘণ্টা ধরে পুড়েছে একটি সিএনজি অটোরিকশা গ্যারেজ। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে সেখানে 4টি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও 2টি ইউনিট। তাদের চেষ্টায় সকাল 6:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি, তবে পুড়েছে কয়েকটি সিএনজি অটোরিকশা। দেশে প্রতি বছর বাড়ছে যক্ষ্মা রোগী। একই সাথে শঙ্কা তৈরি হচ্ছে ওষুধের কোর্স শেষ না করা রোগী নিয়ে। নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়, কিন্তু কিছুটা সুস্থ বোধ করার পর ওষুধ ছেড়ে দেয়ায় ওষুধ প্রতিরোধী রোগীও কম নয়। তাই চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরির ওপর জোর দিচ্ছে সরকার। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। মানবদেহের ফুসফুসে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ যক্ষ্মা বা টিবি রোগের জন্য দায়ী। সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি বা কথাবার্তায় বাতাসের মাধ্যমে ছড়ায় এ রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী যে 30টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সর্বাধিক, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তামাকজাত দ্রব্য যারা গ্রহণ করে সেইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ফুসফুসের যে অসুখগুলো হয়। এখন আরেকটা কথা হলো, যারা ধূমপান করেন না, তামাকজাত দ্রব্য গ্রহণ করেন না, এদের মধ্যে এখন যেহেতু অনেক শ্বাসরোগী পাওয়া যায়, সেটা সার্বিকভাবে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার কারণে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে, এই কথা বলতে পারি। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে 2015 সালে শনাক্ত রোগী ছিল 2,09,438 জন। 2023 সালে সেটি বেড়ে দাঁড়ায় 3,01,564 জনে। 2024 সালে দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা 3,13,624 জন।
তবে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী। 2023 সালে এমন রোগীর সংখ্যা ছিল 2729 জন। বর্তমানে এই রোগীর সংখ্যা 1799 জন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা বলছেন, ওষুধ সহনশীল যক্ষ্মার চিকিৎসা কঠিন হলেও এটি নিরাময়যোগ্য। গভর্নমেন্ট কিন্তু রোগীকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুটাই ফ্রি দিচ্ছে। আগে দেখা যেত হয়তো ওষুধ খেচ্ছে কাজ করছে না, তারপরে কিন্তু আবার বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাইড হতো যে হলো না, সে হলো ওষুধ প্রতিরোধী যক্ষ্মা। কিন্তু আমরা এখানে যে জিন এক্সপার্ট মেশিন যেটা, সেখানে কিন্তু প্রথমেই এসে যাচ্ছে যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা কিনা। তিনি আরও জানান, যক্ষ্মার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী স্বল্পমেয়াদী 6 মাস ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা যুগান্তকারী পদক্ষেপ। এর আওতায় নিয়ে এসে যাতে তাদের মধ্যে আর টিবি না হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। উপকূলীয় জেলা ভোলায় শিশুদের মাঝে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ভোলা জেনারেল হাসপাতালের স্থান সংকুলান না হওয়ায় অনেকেই থাকছে মেঝে ও বারান্দায়। চিকিৎসা সেবা দিতে হিমশিম ডাক্তার ও নার্সরা। ঋতু পরিবর্তনের ফলে ভোলায় প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 50 শয্যা শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 2 শতাধিক শিশু। এদের অধিকাংশই আক্রান্ত ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। জায়গা সংকুলান না হওয়ায় হাসপাতালে শিশু ওয়ার্ডের একটি বেডে রাখা হচ্ছে একাধিক রোগী। অনেকের জায়গা হয়েছে বারান্দার মেঝেতে। এক বিছানায় 3-4 জন করে থাকি। অনেকে থাকতে পারতেছে না, তারা বাইরে যায় থাকে। বাচ্চা নিয়ে আসছি নিউমোনিয়ার সমস্যার জন্য, মেডিকেলে আসার 2 দিন পরে আবার ডায়রিয়া শুরু হয়েছে। শিশুকে ঠান্ডা থেকে দূরে রাখা ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকের। আবার যে চেঞ্জ হয় গরম সময় তাকে একটু ঘামটা বলে এটা মুছে দেবে, একটু পুষ্টিকর খাবার খাবে, আর একটু ঠান্ডা রাখলে ওই সময় একটু কাপড় দিয়ে ঢেকে রাখবে। এদিকে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 বেড হাসপাতালের এগেনস্টে 414 জন রোগী থাকলে এই রোগীর গার্জিয়ান আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে এটা একদমই যেসব রোগীগুলো আছেন তাদের তো আসলে সবকিছু শেখানো সম্ভব না। তারা যেখানে যেভাবে পারছেন হাসপাতালকে ময়লা করছেন। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 6,500 রোগী। এর মধ্যে 1 মাসে ভর্তি হয়েছে 2675 শিশু। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল ফিতরের বাকি আর কয়েকদিন, শেষ সময়ে জমজমাট ঈদের বাজার। বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ভিড় বেড়েছে প্রসাধনী, জুতা ও অলংকারের দোকানেও। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে পকেটমার ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে উদ্বেগ। ঈদ যত সামনে আসছে, ময়মনসিংহের বিপণী বিতান ও ফুটপাতগুলোতে ভিড় ততই বাড়ছে। দিনে চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর জমে উঠছে মার্কেটগুলো। ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত বছর আফগান গেছে, গারারা গেছে, সারারা গেছে, ওইরকম ড্রেস আরো হালকা পাতলা চলতেছে। মানে ঈদ পারপাস মানে বেচা বিক্রি ভালোই আছে। বেচা কেনায় জমজমাট নেত্রকোনার বিপণী বিতানগুলো। সব বয়সীদের জন্য বাহারি পোশাক, জুতা, অলংকার ও প্রসাধনীর পসরা সাজিয়েছেন দোকানিরা। বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে একদরের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে। একদরের দোকানগুলোতে যে আসলে কি এটা এই কাপড়ের রেটে এরা কি বসাচ্ছে না মানে এদের মন চাহিদা বসাচ্ছে, লিখা মূল্যের মধ্যে বিক্রি করতে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। তবে পকেটমার ও ছিনতাই আতঙ্ক বেড়েছে জনমনে। চুরি, ছিনতাই রোধ ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানিয়েছে প্রশাসন। সামনে ঈদ থেকে আমরা করে লোকজনের শপিং এ আসে, ওনাদের সিকিউরিটির জন্য ওনারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, ওনাদের জন্য আমাদের মোবাইল পার্টি কিলোবাটি সহ বিভিন্ন স্পেশাল টিম রাস্তা কাজ করছে। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে জনগণ যাতে কোনো রকমের হয়রানির শিকার না হতে পারে, সেটি সকল মার্কেট, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি যে কোনোভাবে জনগণকে প্রতারিত করতে পারবে না। চুয়াডাঙ্গার মার্কেটগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিবার সীমান্তবর্তী এ জেলায় ভারতীয় পণ্যের আধিপত্য থাকলেও এবার কমেছে। এবার শীর্ষে দেশি ও পাকিস্তানি পণ্য। গতবারের তুলনায় এবছর দাম বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। তবে দাম সহনীয় দাবি বিক্রেতাদের। পছন্দ হচ্ছে কিন্তু পছন্দ মতো দাম না। এবার দাম ঠিক আছে কিন্তু তুলনামূলক একটু বেশি।
ভারতের পোশাক সেমন একটা চাহিদা নেই। আমাদের দেশি প্রোডাক্ট অনেক ভালোভাবে বিক্রি করতে পারছি। পণ্যের দাম স্বাভাবিক রাখতে ও প্রতারণা বন্ধে নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছে প্রশাসন। পাকিস্তানি ড্রেস বেশি দাম বা নিম্নমানের বা পাকিস্তানি ড্রেস না বলে অন্য কোনো ড্রেস চালাচ্ছে, তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর আমাদের এই তদারকি কার্যক্রম সবসময় চলছে। ঈদ ঘিরে 3 জেলায় প্রায় 1000 কোটি টাকার বেচাকেনার আশা ব্যবসায়ীদের। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ ঘিরে শেষ সময়ে দিনরাত কাজ চলছে গাইবান্ধার সেমাই কারখানাগুলোতে। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় 30 টন লাচ্ছা ও সাধারণ সেমাই। পাইকাররা এখান থেকে সেমাই কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে। সেমাইয়ের মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছে স্থানীয় প্রশাসন। ভালো মানের সেমাই তৈরির জন্য সুনাম আছে গাইবান্ধার। জেলার 45টি কারখানায় লাচ্ছা ও সাধারণ সেমাই উৎপাদিত হয়। ঈদের আগে কারখানাগুলোতে চরম ব্যস্ততা, দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। প্রায় 80-90 জন মানুষের কাজ করতেছি, তারপরেও দিয়া কোলায় পারতেছি না। ঈদ সিজন আসলে কাজের চাপ একটু বেশি হয়। পাইকাররা এখান থেকে সেমাই সংগ্রহ করে পাঠান সারা দেশে। অনলাইনেও সেমাই বিক্রি করছেন উদ্যোক্তারা। উত্তর অঞ্চলের যে 8টা ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে প্রায় 5টা ডিস্ট্রিক্টে আমার সেমাই যাচ্ছে। এবছর প্রতি কেজি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই 500 টাকা, হাতে বানানো লাচ্ছা 110 টাকা ও ভুনা লাচ্ছা 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাধারণ সেমাই বিক্রি হচ্ছে 75 টাকায়। একদম খাঁটি ঘি দিয়ে আমরা এই সেমাইটা তৈরি করি। বেলাল ঘিয়ে ভাজা প্রিমিয়াম লাচ্ছা সেমাই আমাদের এটা। ঈদের আগে ব্যস্ততা থাকলেও অন্য সময় বেকার থাকতে হয় সেমাই শ্রমিকদের। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস বিসিকের। গাইবান্ধা জেলায় প্রায় 40 থেকে 45 জন উদ্যোক্তা আছেন যারা সেমাই উৎপাদন করে থাকেন। বিসিক জেলায় গাইবান্ধা উদ্যোক্তাদের পাশে সবসময় থাকে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে থাকে। মান ঠিক রাখতে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা যখন তদারকি করতেছি তাদেরকে নির্দেশনা দিচ্ছি যাতে তারা সয়াবিন তেল বা যে তেলে ভাজতেছে সেই তেলটা যাতে তারা 2 বারের বেশি ইউজ না করে। জেলায় প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় 30 টন লাচ্ছা ও সাধারণ সেমাই। ডিবিসি নিউজ ডেস্ক। পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় রবিবার অটোয়ায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানান, কানাডায় শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে এই নির্বাচন দরকার, যা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে মোকাবিলা করতে পারবে। এই ভোটে তার দল লিবারেল পার্টি লাভবান হবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রী মার্ক কার্নির। 10 বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডো। তার জায়গায় এখন অর্থনীতিবিদ ও কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। ক্ষমতা পেয়ে দেশটিতে নিরবচ্ছিন্ন ও দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি। এরই মধ্যে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের ঘোষণা দিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির এই নেতা। রবিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কার্নি দেখা করেন দেশটির গভর্নর জেনারেলের সাথে। এরপর রাজধানী অটোয়ায় কথা বলেন গণমাধ্যমের সাথে। গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়, আর 28 এপ্রিল নির্বাচন আয়োজনের কথা বললে তিনি তাতে সম্মত হয়েছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে মার্ক কার্নি বলেন, ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপের কারণে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে কানাডা। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে হুমকির মুখে পড়েছে কানাডার সার্বভৌমত্ব। এতে বড় ধরনের সংকটের মুখোমুখি আমরা। ফলে ট্রাম্পকে মোকাবেলার জন্য দরকার কানাডার অর্থনীতিকে মজবুত করে গড়ে তোলা। আগামী 20 অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগাম নির্বাচনে তার দল লিবারেল পার্টি লাভবান হতে পারে এমন সম্ভাবনা থেকেই এ ঘোষণা দিয়েছেন মার্ক কার্নি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।